আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা কষ্ট করে একটু জানিয়ে দাও আমাকে। আমি এখনই শুরু করে দিব আমার ক্লাসটি। তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তো আশা করি ক্লাসটি অধিক বেশি ভালো লাগবে। কষ্ট করে আমাকে জানাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, শান্তিপূর্ণভাবে। আজকে আমরা এই বইটা থেকে আলোচনা করব। একটু বইটার দিকে তোমরা তাকাও, ইংলিশ ফর টুডে থেকে। আমরা গত ক্লাসে অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করছিলাম, আমরা সম্পূর্ণটা শেষ করছিলাম। আজকে আমরা অ্যাডোলেসেন্স থেকে লেসন 2 নিয়ে আমরা হালকার উপরে ঝাপসা করে একটু আলোচনা করব। লেসন 2 আমাদের ইউনিট কত? ইউনিট 6 এর লেসন 2 নিয়ে আজকে আলোচনা করব। একটু খেয়াল করে দেখো, এখানে এই চিত্রটা একটু ভালো করে দেখো। এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে, তার একটা সন্তান আছে। এখানে একটা মেয়ে সিগারেট খাইতেছে। এরপরে আরো এদিক দিয়ে কিছু মাদক দেখা যাচ্ছে। এখানে একটা মেয়ে এবং খুব কম বয়সে একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তো যেন বিয়ে না হয় সেটা আমরা অবশ্যই ঠেকাবো। তার আগে একটু কষ্ট করে তোমরা আমাকে জানাবা সব ঠিকঠাক আছে কিনা। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণালী সীমা ওয়ালাইকুম আসসালাম। ত্রিদা শাহ ওয়ালাইকুম আসসালাম। আর ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। ইনশাআল্লাহ সবাই ক্লাসে উপস্থিত হয়েছো। জি ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফারা ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার ডান্সার স্যার ক্লিয়ার দেখা যায় না। ওকে, ক্লিয়ার দেখা যাবে, একটু পরে অপেক্ষা করো। ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। সব ঠিকঠাক আছে, ক্লিয়ার দেখা যাবে। তোমাদের নেটটাকে একটু ঠিকঠাক করে নাও। তো এই বইটা খুলে ফেলো। খুলে ফেলে আমরা 67 পৃষ্ঠা 67 পেজ এটা একটু খুলে রাখো। গত ক্লাসে ভোকাবুলারি পড়াইতে পারি নাই, তবে এইটাতে পড়াবো। আরেকটা কথা বলি, যদি কোনো প্যাসেজ কমন আসে তোমাদের অ্যাডোলেসেন্স থেকে, তাহলে এই যে 67 এর 67 পৃষ্ঠার যে প্যাসেজটি অ্যাডোলেসেন্সের উপরে, অর্থাৎ লেসন 2, যদি কমনের কথা আমি বলি, এটাকে আমরা 99% কমন দিব। ওকে, এটাকে আমরা 99% কমন দিব অ্যাডোলেসেন্সের। এটা কারণ এটা সবচেয়ে বেশি কমন একটা প্যাসেজ। তারপরে আমরা আরেকটা কমন দিব, সেটা হচ্ছে শিল্পী। এই অ্যাডোলেসেন্স থেকে শিল্পীর জীবনী। সো শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ পড়ে। ক্লিয়ার স্যার? ওকে স্যার, ধন্যবাদ তোমাদেরকে। সাদিয়া মিম বলতেছে স্যার ভুলে গেছে। ভুলি নাই, ভুললে চলবে না। জি স্যার, ওকে ধন্যবাদ। আমি তোমাদের চেয়ে আরো বড়। স্যার কথা থেকে স্টার্ট করব, পেজ নাম্বারটা বলেন। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 67, ইউনিট 6 এর লেসন 2। ওকে, জি ওয়ালাইকুম আসসালাম মিজানুর রহমান। আর জিহাদ হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমার কমেন্ট অনেকদিন যাবত পড়েন না, ভুলে গেছেন। ভুলি নাই, ঠিক আছে। নুরশাদ জাহান রিমা, ওকে স্যার। ফাতেমা বেগম, আচ্ছা ঠিক আছে। নওরিন আক্তার মিম, টি শার্টটি আজকে স্যারকে অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই সুন্দর লাগবে, সামনে আরো বেশি। ঠিক আছে, সমস্যা নাই। এবার আসি আলোচনার বিষয়ের মধ্যে। আমরা এবার অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করব হালকা। তো আমি একটু দেখাই দেই তোমাদেরকে কি আছে এখানের মধ্যে। বইটা একটু খুলো, কষ্ট করে বইটা একটু খুলো। দেখো লেখা আছে অ্যাডোলেসেন্স and some problem in Bangladesh। এই হচ্ছে টোটাল হেডিংটা। এখানে কি আছে এটা হচ্ছে টোটাল হেডিং। ইয়াসমিন শিকদার চলে এসেছে আমাদের সাথে, অনেকদিন পরে লাইভে ক্লাস করতেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, পল্লব চৌধুরী।
আচ্ছা, কালকেরটা ইচ্ছে করে বেশি বুঝাই নাই, কারণ স্টুডেন্টরা মাথা নষ্ট করে দেয়, উল্টা পাল্টা কমেন্ট করে। তো এবার আজকেরটা একটু ভালো মতো বুঝাইতে চেষ্টা করবো। আসলে আমি ভালো মতো না বুঝাইলে আমার ওই দিন রাতে ঘুম আসে না। গতকালকের প্যাসেজটা নিয়ে যা হয়েছে সেটা আমি দুঃখ প্রকাশ করি। তোমরা একটু ঠান্ডা মাথায় ক্লাসটা দেখবা, খাতা কলম সবগুলো ঠিকঠাক মতো দেখবা। যদি না বুঝো আমি তো আছি, ওকে। এবার দেখো এখানের মধ্যে যেটা বলা আছে, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে মানে কৈশোরকাল আর কি। এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল যেটাকে আমরা বলি, এটার নাম হলো অ্যাডোলেসেন্স। অ্যাড অর্থ হচ্ছে এবং, সাম অর্থ হচ্ছে কিছু, প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা ইন বাংলাদেশ। এই যে বয়ঃসন্ধিকাল এবং কিছু সমস্যা বাংলাদেশের, এটাই হচ্ছে মানে কতিপয় সংশ্লিষ্ট কিছু সমস্যা বাংলাদেশে অ্যাডোলেসেন্স নিয়ে, মানে বয়ঃসন্ধিকাল নিয়ে কি কি সমস্যা আছে এবার আমি সেটা তোমাদেরকে লাইন বাই লাইন দেখাবো। আমি আবার একটু বলি হেডিংটা কি। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, মানে কৈশোরকাল আর কি। কৈশোরকালটা হচ্ছে বয়ঃসন্ধিকালের সময়। বয়ঃসন্ধিকাল এন্ড সাম প্রবলেম ইন বাংলাদেশ, এবং কিছু সমস্যা হচ্ছে বাংলাদেশে। কি কি সমস্যা বয়ঃসন্ধিকালে এবার আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো কষ্ট করে বইটা একটু হাত দিয়ে ধরো, সুন্দর করে ধরো। এখানে লেখা আছে কি, লেখা আছে দেখো, এই যে দেখো, এই ফটোগ্রাফ গুলো আগে দেখো তোমরা কষ্ট করে। এই যে ফটো, এই যে পিকচার গুলো, এই পিকচার গুলো আগে একটু দেখো। তোমাদের সামনে যে বইটা আছে সেই বইয়ের পিকচার গুলো আশা করি দেখে ফেলছো। পিকচার এ, একটা মেয়ের কোলে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। পিকচার বি, একটা মেয়ে বা হতে পারে ছেলে সিগারেট খাইতেছে। পিকচার সি, এখানে আমরা কিছু মেডিসিন দেখতে পাচ্ছি, হতে পারে এগুলো কিছু মরণাত্মক বা মারাত্মক কিছু মানে মাদক। পিকচার ডি, আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের কোলে একটা বাচ্চা আছে। তারপরে পিকচার ইতে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এর বাহিরে তো কিছু দেখতেছি না। এই যে পিকচার গুলো, এগুলোই আজকে আলোচনার বিষয়, ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ওকে ধন্যবাদ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ওকে। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবকিছু ঠিকঠাক মতো। এইবার একটু দেখো, হাত দিয়ে ধরো। আমি বলবো এটা সবচেয়ে কমন একটা প্যাসেজ, হাত দিয়ে ধরো। গত ক্লাসটা বুঝো নাই, আজকেরটা ভালো মতো বুঝো। আমি সকল শব্দের অর্থ আজকে বোর্ডে লেখাবো। হাত দিয়ে ধরো। অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট। কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা। কনস্টিটিউট মানে কি? বইয়ের মধ্যে লিখে ফেলো, গঠন করা। বইয়ের মধ্যে লিখে ফেলো, গঠন করা। তাহলে অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট, কিশোর কিশোরীরা গঠন করে। এই যে অ্যাডোলেসেন্ট, এটার সাথে যদি আমি অ্যান্টি লাগাই দিই, অর্থাৎ সি উঠে দিয়ে অ্যান্টি লাগাই, সেটার অর্থ হবে কিশোর কিশোরী। আর এমনিতে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, ওকে। আমি আবার একটু বলি, অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট, তো কিশোর কিশোরীরা গঠন করে। কি গঠন করে? এ নেশনস কোর রিসোর্স। এ নেশনস, একটা জাতির কোর, কোর অর্থ মূল, রিসোর্স, রিসোর্স শব্দের অর্থ হলো উৎস। আমি আবার একটু বলি, আবার বলি, অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট, কিশোর কিশোরীরা গঠন করে। এ নেশনস, একটা জাতির কোর, কোর অর্থ মূল, রিসোর্স, রিসোর্স শব্দের অর্থ হচ্ছে উৎস। তাইলে বয়ঃসন্ধিকাল বা কিশোর কিশোরীরা গঠন করে একটা জাতির মূল উৎস। ফর ন্যাশনাল রেনুয়াল এন্ড গ্রোথ, তো ন্যাশনাল রেনুয়াল মানে হচ্ছে জাতীয় নবায়ন। এই যে রেনুয়াল, রেনুয়াল শব্দের অর্থ হচ্ছে নবায়ন। তাহলে জাতীয় নবায়ন এন্ড এবং গ্রোথ, গ্রোথ মানে হলো বৃদ্ধি। তাইলে কি করে? ফর ন্যাশনাল রেনুয়াল এন্ড গ্রোথ, জাতীয় নবায়ন এবং বৃদ্ধির ক্ষেত্রে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ।
অ্যাডোলেসেন্স মানে হলো কৈশোর জীবন একটি সময়। এই যে জাতীয় জীবনের ক্ষেত্রে, জাতীয় জীবন গঠন করার ক্ষেত্রে এই কৈশোর জীবনটা হচ্ছে একটা সময়। এরপরে দেখো when যখন a transition from childhood to adulthood takes place, শৈশব থেকে বয়ঃপ্রাপ্তি ঘটে থাকে, অর্থাৎ শৈশব থেকে ট্রানজিশনটা হয়ে যায়। তো আমরা ছোট থেকে তো বড়র দিকে যাই নাকি না, বড় থেকে ছোট হই? আমরা সবসময় একটা ধারাবাহিকতা বজায় রাখি, আমরা ছোট থেকে আস্তে আস্তে কি বড়র দিকে যাই। স্যার আপনাকে আজকে সুন্দর লাগতেছে, ধন্যবাদ তোমাদেরকে। আজকে তো এই কমেন্টে বেশি পাচ্ছি আজকে আপনাদেরকে। রিসোর্স এখানে সম্পদ হবে না, এখানে হচ্ছে উৎস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে একটু ধরো ভালো করে, আশা করি আমি তোমাদের ক্লাসে যেভাবে টিচাররা পড়ায় এর চেয়ে তো আর ভালোভাবে আমি মনে করি না পড়াইতে পারে। হ্যাঁ, আমরা তো তোমাদেরকে ধরাই দিচ্ছি, হাতে ধরতেছি, তোমরা বই শুধু সামনে থাকলে হবে, আমি তো আলোচনা করতেছি তোমাদের সাথে। এরপরে আমি বলি এ ট্রানজিশন, হ্যাঁ ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস। টেক প্লেস মানে হচ্ছে ঘটে থাকা আর কি। টেক প্লেস হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ, অর্থাৎ ভার্ব ফ্রেজ আর কি। হ্যাঁ, ঘটে থাকা আর কি, ঘটে থাকে। তাহলে শৈশব থেকে মানে অ্যাডাল্ট যুবক প্রাপ্ত হওয়া দিকে সেটা কি ঘটে থাকে। অ্যান্ড এবং বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপড, এবং আচার আচরণ এবং জীবনধারা গঠিত হয়। এই যে লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, বিহেভিয়ার মানে হচ্ছে আচার আচরণ, সবগুলো বইয়ের মধ্যে লিখবা। বিহেভিয়ার আচার আচরণ, এন্ড লাইফস্টাইল, লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, আর শেপড এটা হলো গঠে থাকে। হোয়াট ইজ শেপড? শেপড মানে হচ্ছে গঠন করা, গঠে থাকে। তাহলে শেপড এর যে সিনোনিমটা সেটা কনস্টিটিউট হবে। ওকে, তাহলে শেপড মানে কি গঠন হয়ে থাকে, গঠিত হয়ে থাকে। এইটা আমি পুরোটা আবার বলবো, আগে দেখো তোমরা হাত দিয়ে। এরপরে দেখো অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেটাকে আমরা WHO বলি আর কি, এটার মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, বয়সন্ধিকাল হলো একটি সময়। পিরিয়ড মানে হচ্ছে সময়, কষ্ট করে তোমরা লিখে রাখো, পিরিয়ড মিন্স হচ্ছে সময়। ওকে, পিরিয়ড মানে হচ্ছে সময়, বয়সন্ধিকাল হচ্ছে একটি সময়। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। দেখো আবার একটু বলি, বিশ্ব স্বাস্থ্য মতের কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকাল, ইজ অর্থ হয়, পিরিয়ড অর্থ সময়। তাহলে বয়সন্ধিকাল হয় এমন একটা সময়, হুইচ অর্থ কি যা, যা শেপস দ্য ফিউচার অফ গার্লস এন্ড বয়েজ লাইভস, কিশোর কিশোরদের ভবিষ্যৎ গঠন করে, ভবিষ্যৎ জীবনটা গঠন করে। শেপস শব্দের অর্থ হচ্ছে গঠন করা, কনস্টিটিউট, শেপ, গঠন করা। তার আগে আমরা বললাম অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, তাহলে এই শেপের সিমিলার ওয়ার্ড হচ্ছে কনস্টিটিউট, গঠন করা। ওকে, তো হুইচ শেপ যেটা গঠন করে, দ্য ফিউচার ভবিষ্যৎ, অফ গার্লস, গার্লস মানে মেয়েদের আর কি, এন্ড বয়েজ এবং ছেলেদের, লিভস মানে হচ্ছে কি লাইভস, এটা লিভ হবে লাইভস হবে, অর্থাৎ তাদের জীবন, লাইফ হচ্ছে কি জীবন। তাহলে বয়সন্ধিকালটা এমন একটা সন্ধি, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জীবনটা, তাদের ভবিষ্যৎটা কি করে গঠন করে। আশা করি এই লাইনটা তোমরা ভালো করে বুঝছো। এরপর এইটুকু বুঝছো। এরপরে আমি তোমাদেরকে বলি, there are 28 million adolescent in বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 28 মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে। এই যে বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদেরকে বাচ্চা বলা যাবে না, এদের বয়স হইলো 13 থেকে 18 বছর। এই 18 বছরের এরা হলো সবাই হলো বয়সন্ধিকালের যাত্রী। ওকে, 13 থেকে 18 বছর যাদের যাদের বয়স, এখানে সবার বয়স তো মোটামুটি 13 থেকে 18 বছর। তোমরা বয়সন্ধিকালের সময়, তোমরা কিশোরী, মেয়েদেরকে বলবা কিশোরী, আর ছেলের হলো কি কিশোর। ওকে, এরা হলো কিশোর আর মেয়েগুলো হলো কি কিশোরী, এই 13 থেকে 18 বছরের মধ্যে। তো এই জাতীয় সংখ্যা বাংলাদেশে হচ্ছে টোটাল 28 মিলিয়ন, অর্থাৎ 28 মিলিয়ন এটা বলছে। এরপরে বলছে যে
13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, তাদের মধ্যে 13.7 মিলিয়ন হলো মেয়ে। দেখো মাইয়ের সংখ্যা একটু বেশি, মাইয়ের সংখ্যা এই 28-এর মধ্যে 13.7 হলো গার্লস। আমি একটু ইংলিশে লিখি, 13.7 হচ্ছে গার্লস। আর পুলার সংখ্যা কত, অর্থাৎ মেয়েদের ছেলেদের সংখ্যা হচ্ছে কত, 14.3 হচ্ছে কি বয়েজ। তবে ছেলের সংখ্যা কি মোটামুটি একটু বেশি বলা যায়, কারণ ছেলে যদি একটু বেশি না হয় মেয়েগুলোর মানে মেয়ে সাথে ছেলের যে একটা আল্লাহ তাআলার একটা যে মিলন রেখেছে, এটা মানে এটাকে ঠিক করার জন্য আসলে ছেলের সঙ্গে একটু বেশি দেওয়া আছে এখানের মধ্যে। তবে এটা যে মানে এই যে তথ্যটা দিচ্ছে এটা অনেকাংশে ভুল একটা তথ্য দিচ্ছে। তবে বাংলাদেশের মধ্যে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি, এটা বলতে পারবা তোমরা। ছেলের তুলনায় বাংলাদেশে মেয়ের সংখ্যা প্রচুর বেশি, এই তথ্যটা মোটামুটি ভাবে একটু ভুল দেওয়া যায়। কারণ এখানের মধ্যে মেয়েদের সংখ্যা সব জায়গায় বেশি, তুমি স্কুলে যাও, কলেজে যাও, যেখানে যাও, এখানে সবচেয়ে বেশি কি মেয়ে, ছেলেদের তুলনায় আর কি, এখানে তাই বলছে। এরপরে আমি তোমাদেরকে একটু বলে দেই, আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ডে চলে যাই, সেটা হচ্ছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ, বাংলাদেশের কিশোরীদের অবস্থা। মানে এই যে অ্যাডোলেসেন্ট গার্ল যেগুলো, কিশোরীদের অবস্থা কেমন, দ্বিতীয় স্ট্যান্ডার্ডে আমরা তাই দেখতে পাবো। বাংলাদেশের কিশোরীদের অবস্থা কি, ইজ ক্যারেক্টারাইজ মানে হলো চিহ্নিত করা, এখানে বৈশিষ্ট্যমণ্ডিত হবে না, এটা চিহ্নিত করা, ক্যারেক্টারাইজ লিখো, চিহ্নিত করা, ক্যারেক্টারাইজড এটার উপরে লিখে রাখো, চিহ্নিত করা। তাহলে বাংলাদেশের কিশোরীদের অবস্থা চিহ্নিত করে, কেমন চিহ্নিত করে, বাই দা ইনইকুয়ালিটি এন্ড সাবঅর্ডিনেশন। এ তো সাবঅর্ডিনেশন এবং ইনইকুয়ালিটি, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে পরাধীনতা আর কি। আমি লিখে রাখি, তোমাদেরকে একটু বলি, একটু লিখে রাখি, একটু লেখো কষ্ট করে, সাবঅর্ডিনেশন। এটার অর্থ হলো পরাধীনতা। আরেকটা হচ্ছে ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি এটার অর্থ হলো অসমতা। তো এখানে বলছে যে ইনইকুয়ালিটি, অসমতা এবং সাবঅর্ডিনেশন, পরাধীনতা। এই যে অসমতা এবং পরাধীনতার যে কথাটা বলছে, কিশোরীদের অবস্থা যেটা চিহ্নিত করে উইদিন দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি, পরিবার এবং সমাজে। উইদিন মানে হলো মধ্যে, লিখে রাখো, উইদিন মিন্স হচ্ছে মধ্যে, হ্যাঁ। দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি, পরিবার এবং সমাজ, পরিবার এবং সমাজের মধ্যে সেটা চিহ্নিত হয় অসমতা এবং পরাধীন ধারা। আমরা মেয়েগুলোরে কি বলি, মেয়েদের এখন বয়সন্ধি গেলে সময় মেয়েদের উঠতে ভালো লাগে, একটু ঘুরতে ভালো লাগে, একটু বাতাস খেতে ভালো লাগে, একটু কারোর সাথে কথা বলতে ভালো লাগে, কারণ এই সময় একটু পরিবর্তনের সময়। একটু আগে বললাম যে ট্রানজিশনটা হয়, কি কি পরিবর্তন হয়, কি কি চেঞ্জ আসে, এই সময় তার অনেক কিছু ভালো লাগবে, অনেক কিছু ধরতে ইচ্ছে করবে, অনেকের সাথে কথা বলতে ইচ্ছে করবে। এই যে একটা অসমতা, কথা বলতে না পারার একটা বেদনা, এই যে পরিবার বা সমাজ দ্বারা যে একটা পরাধীনতা, এখানে সেই কথাটাই বলছে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, যে এরপর আছে দিস ইনইকুয়ালিটি লিডস, এই অসমতা চালিত করে। এখানে লিডস শব্দের অর্থ হচ্ছে চালিত করা, লিডস চালিত করা, চালিত করা। এই অসমতা চালিত করে, লিড করে, চালিত করে টু এ ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, ব্যাপক বাল্য বিবাহের প্রচলনের দিকে। এই যে মেয়েদের যে স্বাধীনতা, এটা তো আমাদের দেশে মোটামুটি বা ফাটাফাটি ভাবে তেমন একটা নাই বললেই চলে, তবে আছে বর্তমানে। তো এইখানে বলছে যে এই যে ওয়াইড স্প্রেড, যেটা মানে হচ্ছে প্রচলন, যেটা প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এই যে শিশু বিবাহ মানে বাল্য বিবাহের জন্য এই জাতীয় পরাধীনতা এবং অসমতা, বলে যে না মেয়েদেরকে কিসের তো পড়াশোনা, মেয়েরা স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সেবা যত্ন করবে, এরা মানে পাহাড়ি পাতিল মাঝামাঝি ঘষাঘষি এগুলোর কাজ করবে, স্বামীর জামা কাপড়গুলো ধুয়ে দিবে, রান্না করে দিবে, স্বামীর সেবা যত্ন করবে, এদের আবার কিসের তো পড়াশোনা, এই যে কথাগুলো বলে, এটাকে হচ্ছে এটাই ইনইকুয়ালিটি। আর একটা হচ্ছে পরাধীনতা, সারা জীবন স্বামীর সংসারে থাকবে, গোলামের মতো, বান্দির মতো কাজ করবে, কাজ করে বিনিময়ে হয়তো স্বামীর মায়েরও খাইতে পারে, তো অনেকে খায়ও মায়ের, হ্যাঁ, শান্তি পায় না কখনো সংসারিক দিক থেকে, যতই কষ্ট করে ততই স্বামী শাশুড়ি ননদী বা কারোই কখনো মন পায় না। এই যে মন না পাওয়াটাই হচ্ছে একটা পরাধীনতার মধ্যে থেকে যাওয়া।
এই যে তারা যদি কখনো নিজের বাবার ফ্যামিলিতে পরাধীন থাকে, অসমতা থাকে, ভাইদেরকে পড়ায় মেয়েদেরকে পড়ায় না, তখনই কিন্তু এদের যে আর্লি ম্যারেজ যেটা আমরা বলতে পারি চাইল্ড ম্যারেজ, হ্যাঁ অর্থাৎ বাল্য বিবাহ হয়ে যায় এদের অনেক ক্ষেত্রে, সেটাই বলছে এখানে। এরপরে আরো কথা কয়েকটা বলছে, একটু মনোযোগ দিয়ে শুনো। বলছে মার্জিনালাইজেশন, হ্যাঁ, অর এক্সক্লুশন। এটা হচ্ছে তোমার এই যে মার্জিনালাইজেশন, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে প্রান্তিকরণ আর কি, প্রান্তিকরণ, এন্ড এক্সক্লুশন মানে হচ্ছে বঞ্চিতকরণ। তা আমি এটার একটু অর্থটা একটু বলে দিই তোমাদেরকে, আশা করি এগুলো লিখে রাখতেছো। আমি এগুলা সবগুলোর অর্থ তোমাদেরকে লিখে দিব সিনোনিম সহকারে। এটার অর্থ হইলো তোমার প্রান্তিকরণ, এবং আরেকটার নাম হচ্ছে এটার অর্থ হলো বঞ্চিতকরণ। ওকে, তো এবার দেখো, ফ্রম হেলথ, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটি, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়া থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। যেমন হেলথ মানে হলো স্বাস্থ্য, এডুকেশন মানে হলো শিক্ষা, এন্ড ইকোনমিক অপরচুনিটিস মানে হচ্ছে সুবিধা আর কি, অপরচুনিটিস আমি লিখে দেই অপরচুনিটিস। সুযোগ সুবিধা, এগুলো বুঝো কি না? এরপরে আমি বলি তোমাদেরকে and vulnerability to violence and sexual abuse, এবং তোমাদের এই যে সহিংসতা এবং যৌনহরানির সহজ শিকারের দিকে তাদেরকে কি করে দেয়? ধাবিত করে দেয়, হ্যাঁ ধাবিত করে দেয়। আশা করি তোমরা এইটা ভালো মতো বুঝছো, ইনশাল্লাহ আশা করি বুঝছো। তাইলে vulnerability মানে হচ্ছে অরক্ষিত আর কি, মানে অরক্ষিত, যেখানে আনপ্রটেক্ট বলতে পারি আমরা, অরক্ষিত। ওকে, আর এই এক্সক্লুশন মানে হচ্ছে তোমার বহির্গমন আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা এটা ভালো মতো বুঝছো। বুঝছো কি না? একজনে বলতেছে আমি আমার হাজবেন্ডকে মাইক দিব, দেখছো কমেন্টের অবস্থা কি? আমি তো তখন দেখি নাই। ধন্যবাদ যশোর থেকে জয়েন হওয়ার জন্য। ভালো লাগছে কি না একটু কষ্ট করে বলো। ঠিক আছে, বুঝি স্যার, ওকে ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। ওকে, আচ্ছা লেখা লাগবে না, অর্থ বলে দিলে হবে। ঠিক আছে, আমি অর্থ বলে দিব। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ওকে, ওকে কন্টিনিউ করতেছি আমি, একটু অপেক্ষা করো। ধন্যবাদ তোমাদেরকে। দেখো, এরপরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। পরের স্ট্যান্ডাতে চলে যাও। আমি অর্থ বলে দিব, কষ্ট করে বইয়ের মধ্যে লিখে ফেলবো। তোমাদের কাছে অনুরোধ, আমি লিখতে গেলে অনেক লেট হয়, সো আমি এত বেশি লিখবো না, আমি তোমাদেরকেই বলে দিব বিষয়টা। ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো দেখো, ইন বাংলাদেশে the legal age of marriage is 18 for girls
বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স কত? 18 বছর। মাইয়া যারা আসো মানে মেয়ে যারা আসো, তোমাদের যদি 18 বছর হয় ডান করে ফেলো। হ্যাঁ, মেয়েদের বিয়ের বয়স কত ধরা হয়েছে? 18 বছর। আচ্ছা ঠিক আছে, এর উপরে গেলে মোটামুটি বা ফাটাফাটি ভাবে সমাজ থেকে অনেক ধরনের বর্ণনা শুনতে হয়। এর উপরে যদি মেয়েদের বয়স চলে যায়, অর্থাৎ আমরা যদি মনে করি মেয়েদের বিশেষ করে 23-এর পরে যদি মেয়েদের বয়স চলে যায়, তখন ভালো মতো সম্বন্ধ আসে না। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি এটার ভিতরে অ্যাডজাস্ট থেকেও স্টাডি করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইটাই হলো মেয়েদের লিগ্যাল বয়স যেটা। যাই হোক, তারপর হচ্ছে এন্ড ছেলেদের বয়স কত? এন্ড 21 ফর বয়েজ, এবং ছেলেদের বয়স 21। আর এই ফোলাগুলা অর্থাৎ ছেলেগুলো কি করে? 21-এর আগে ডান করে দেয়। 21-এর আগে কেন ডান করো? তোমার বলছে 21-এ তোমার পূর্ণতা পাবে শরীরের, তোমার সকল কিছু পূর্ণতা পাবে 21-এর মধ্যে আসলে। আর তুমি 18-এর মধ্যে আসলে বলো ঠিক আছে ওকে, সমস্যা তো হচ্ছে না ছেলেদের ক্ষেত্রে। কিন্তু এইটা যদি মেয়েদের ক্ষেত্রে হয়, তাহলে সেটা মেয়েদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এটাই বলছে এখানের মধ্যে। তো বলছে হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড, অর্থাৎ 33% কিশোরীর বিয়ে হয়, যারা কিশোরী আর কি, এদের 33% বিয়ে হয় বিফোর দ্য এজ অফ 15, মানে 15 বছর বয়সে প্রায় 33%, 100 মেয়েদের মধ্যে প্রায় 33% মেয়েদের বিয়ে হয় 15 বছরের মধ্যে। অর্থাৎ সেটা 13 থেকে 15 বছর হইতে পারে, 15 বছরের মধ্যে তাদের বিয়ে হয়। হ্যাঁ, এন্ড 16 বিকাম মাদার্স, এবং 60% মা হয়ে যায়। এই যে 15 বছরে বিয়ে হয়, প্রায় 60% মা হয়ে যায়। খেয়াল করে দেখছনি কি কথা? হ্যাঁ, তাহলে 15 বছরে প্রায় 33% মেয়েদের বিয়ে হয়ে যায়। অর্থাৎ 18 বছর তো দূরে থাক, তার আগে 15 বছরে প্রায় বাংলাদেশে কত পার্সেন্ট? 33% মেয়ের 15 বছরে বিয়ে হয়। এবং শুধু বিয়ে হয়ে ক্ষান্ত না, প্রায় 100%-এর মধ্যে 60% মেয়ে গর্ভধারণ করে। এখানে তাই বলছে, একটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে বলছে বাই দ্য এজ অফ 19 বছরের মধ্যেই তারা মা হয়ে যায়। অর্থাৎ 60% মা হয়ে যায় 33%-এর 19 বছর বয়সের মধ্যে। ওই বয়সটার স্পেনটা হচ্ছে কত? 15 বছর বয়সে বিয়ে হয়, 19 বছরের মধ্যে তাদের প্রেগন্যান্সি হয়ে যায়। এটাই বলছে এখানের মধ্যে। এরপরে যেটা বলছে যে রিসার্চ ফাইন্ড দ্যাট, গবেষণায় দেখা যায় যে, এখানে রিসার্চ শব্দের অর্থ হলো গবেষণা করা। তো গবেষণা করে দেখা যায় যে অ্যাডোলেসেন্ট উইথ আ হায়ার লেভেল অফ এডুকেশন, কিশোর কিশোরীরা উচ্চতর শিক্ষা সম্পন্ন, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, ও সম্ভ্রান্ত পরিবারের, টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, বেশি বয়সে বিয়ে করতে চায়। অর্থাৎ যারা একটু পড়াশোনা করে না, আম্মা আমি ইন্টার পাস করবো, আবার অনেকে বলে না আব্বা আমি বিএ পাস করবো, বিএ পাসের আগে বিয়ের কথা বললেই একদম অবস্থা খারাপ করে দিব। এই যে মেয়েগুলো ফ্যামিলিতে পারাপারি করে যে আমার কিসের বিয়ের জন্য আসে, আমি বিয়ে শাদী করবো না, এই যে কথাগুলো যে মেয়েগুলো বলতে পারে, যে মেয়েগুলো বলে আমরা পড়াশোনা করতেছি, পড়তে চাই, এরাই দেরিতে বিয়ে করে। তো এই কথাটাই বলছে যে যারা শিক্ষিত, এই যে গবেষণা করে দেখা গেছে যারা একটু স্টাডি করে, পড়াশোনা করে, পড়াশোনার মধ্যে থাকতে চায়, তারা কখনো আর্লি যে ম্যারেজটা, এই ম্যারেজটা করতে চায় না। অর্থাৎ 15 বছরের মধ্যে বা 17 বছর বা 18 বছরের মধ্যে তারা এটা ডান করতে চায় না। যারা তোমার মনে করো শিক্ষিত আর কি, তাদের কথা এখানে বলা হয়েছে। হাউএভার, পক্ষান্তরে বয়েজ বিকাম রেডি, ছেলেরা উপযুক্ত হয়ে যায় ফর ম্যারেজ, বিয়ের জন্য, অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স এন্ড ইয়ং অ্যাডাল্টহুড, বয়সন্ধিকালে তরুণ হওয়ার মাত্র কয়েক বছর পরে। তো এই যে ছেলেগুলো, এগুলো তো তোমরা চিনো, এরা কি করে? অ্যাডোলেসেন্সের যে সময়টা, অর্থাৎ বয়সন্ধিকালের সময়টা, ছেলে মেয়ে উভয়টাই হচ্ছে কি 13 থেকে 18। এই যে 13 থেকে 18 বছরের যে একটা সময়টা, যে একটা স্প্যানটা, এই সময়ের মধ্যে কিন্তু মোটামুটি তাদের গাঠনিক বা গঠনগত সকল কিছু ক্রিয়েট হয়ে যায় ছেলে মেয়ে উভয়ের। তো এরা যখন উপযুক্ত হয়ে যায় বিয়ের, এই দিকে কি হয়? এইদিকে এই ছেলেগুলো বিশেষ করে বয়সন্ধিকাল শেষ হওয়ার পরে, অর্থাৎ 18 বছর হয়ে গেলে মোটামুটি ওরা বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। শুধুমাত্র কাদের তুলনায়? মেয়েদের তুলনায়। মেয়েদের তুলনায় ছেলেগুলোটা কিন্তু কি হয়ে যায়? বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। এরা 19, 20, 21, 22, 23, এই আস্তে আস্তে কি এই বছরগুলোতে তারা ফুল বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। এখানে তাই বলছে যে বয়সন্ধিকালের কয়েক বছরের মাথায় এরা কিন্তু বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়, এখানে তাই বলছে। তো আশা করি মোটামুটি তোমরা এই স্ট্যান্ডার্ডটা যদি বুঝে থাকো, তাহলে আমাকে বলো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি।
সেভারাল মানে হলো কিছু সময় আর কি। আচ্ছা তোমরা বুঝছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, তোমাদেরকে অধিক বেশি ধন্যবাদ। যদি বুঝে থাকো তাহলে আমি এখন শুরু করে দিতেছি। তাসনিয়া বুশরা তাসফিয়া বলছে ভাই তারে বিয়ে করানোর জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করতেছে, তোমরা কষ্ট করে একটু তারে বিয়ের জন্য ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হয়তো কমেন্ট বুঝতে ভুল করতে পারি, যাই হোক। এরপরে আমরা আশা করি এই স্ট্যান্ডার্ডটা তোমরা ভালো করে বুঝছো, বিয়ে শাদীটা বুঝে গেছো। এরপরে আমি আসি, গরম লাগে আমার কাছে, আমি হালকা একটু ফ্যানটা অন করে দেই। ফ্যান বন্ধ রেখে ক্লাস করাইতে গেলে একদম বোর লাগে। তো এবার দেখো, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, পরের স্ট্যান্ডার্ডে আসো। when a girl get married, যখন a girl gets married, যখন একটা মেয়ের বিয়ে হয়, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, she usually drop out of school, সে সাধারণত স্কুল ছেড়ে দেয়। আচ্ছা, একটা মেয়ের যখন বিয়ে হয় সে কি স্কুলও যায় আবার সংসারও করে? একদম রেয়ার, কম সংখ্যক মেয়ে। যাদের হয়তো হাজবেন্ড বাইরে থাকে, বিদেশ থাকে বা বিভিন্ন ফরেন কান্ট্রিগুলোতে থাকে, তাদেরটা আলাদা কথা, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়, কিন্তু সবারই তো আর সেই সুযোগটা দেওয়া হয় না। ঠিক আছে, তো এরপরে বাকিগুলো তো আর বিয়ে শাদীর ব্যাপারে আসলে ওইভাবে বিয়ে হলে ওরা ওইভাবে পড়তে পারে না। এখানে তাই বলছে and begins full time work, এবং সার্বক্ষণিক তারা সংসারের কাজ শুরু করে দেয়। in her in-laws her household, তার শ্বশুর বাড়িতে। in her in-laws household মানে হচ্ছে এখানে বাড়ি, আর in her in-laws এটা হচ্ছে কি শ্বশুর বাড়ি আর কি। ইন দা লজ হাউস, শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, অথচ তাকে কোন ঠাসা করে রাখা হয়। এখানে মার্জিন করে রাখা হয় তাকে, মার্জিনালাইজড অর্থ কি কোন ঠাসা করে রাখা। এটার অর্থ কি মার্জিনালাইজড অর্থ কি কোন ঠাসা করে রাখা। একটু লিখে রাখো, কোন ঠাসা, কোকার কো ন কোন, ঠয়কার ঠা শয়কার সা, ঠাসা রাখা হয়। শি বিকামস ভ্যালনারেবল, এখানে ভ্যালনারেবল মানে হচ্ছে শিকার হয়, বিকাম মানে হওয়া, আর ভ্যালনারেবল মানে হলো শিকার হওয়া, শিকার। তাহলে সে শিকার হয় কিসের? শিকার মানে অনেকগুলো শিকার আছে, ভুল করিও না তোমরা। এই শিকারটা হচ্ছে এই শিকার হয়। আচ্ছা, কিসের শিকার হয়? টু অল ফর্ম অফ অ্যাবিউজ, সকল ধরনের নির্যাতনের শিকার হয়। আচ্ছা, মায়েরা কি নির্যাতনের শিকার হয় না? অবশ্যই হয়, কিন্তু আমরা ছেলেরা হই, এটার বিচার নেই। তোমাদের কাছে এটার বিচার দিলাম। ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পৃক্ত সহিংসতা। এই যে ইনক্লুডিং মানে হচ্ছে তোমার সম্পৃক্ত আর কি, ডাউরি রিলেটেড ভায়োলেন্স মানে হচ্ছে তোমার সহিংসতা, আর ডাউরি মানে হচ্ছে যৌতুক আর কি। যৌতুক রিলেটেড মানে সম্পর্কযুক্ত, ভায়োলেন্স মানে হলো সহিংসতা। লিখে রাখো, ভায়োলেন্স সহিংসতা, আর ডাউরি মানে হলো যৌতুক, আর রিলেটেড মানে হচ্ছে সম্পর্কযুক্ত। তাহলে এই যে যৌতুক সম্পর্কযুক্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কোথায় হয়ে থাকে?
এই যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে এই এটান ওই ওটান, এই অমুকের বাড়ি থেকে ফ্রিজ দেয়, টেলিভিশন দেয়, তারপরে খাট দেয়, তারপরে চাউল দেয়, আটা দেয়, বস্তা দেয়। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসে না, তাড়াতাড়ি ভাগ আমার বাড়ি থেকে, তাড়াতাড়ি ওগুলো নিয়ে আয়। এই যে স্বামীরা যে ধরনের অত্যাচার গুলো করে ওয়াইফদের উপরে, যদি এটা মেয়েটা শিক্ষিত হতো, যদি মেয়েটা শিক্ষিত পরিবারের মেয়ে হতো, তাহলে হয়তো স্বামীর এইসব ধরনের অন্যায় অবিচারকে সে রুখে দিতে পারতো। কিন্তু যেহেতু শিক্ষিত না, এখানে তাদের কথাই বলা হয়েছে, যারা বিশেষ করে স্কুল থেকে তাদের বিয়েটা হয়, হয়তো তেমন পড়তে পারে নাই, হয়তো মানে এরা আর্লি ম্যারেজ হয়েছে, অর্থাৎ খুব দ্রুত বিয়ে হয়েছে, বাল্যবিবাহ, তাদের কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে বলছে ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা একটা কমন প্রথা। বাংলাদেশে যৌতুক হচ্ছে একদম কমন একটা প্রথা, এটা একটা কমন, একটা সাধারণ প্রথা। হ্যাঁ, ফর ব্রাইড ফ্যামিলি, ব্রাইড শব্দের অর্থ হলো কনে আর কি, মানে কন্যা আর কি। ব্রাইড ফ্যামিলিজ, কন্যার ক্ষেত্রে, কন্যার পরিবারের ক্ষেত্রে এটা একটা একদম কমন একটা প্রথা হয়ে গেছে। টু পে ডাউরি, যৌতুক দেওয়া। টু পে ডাউরি, টু পে প্রদান করা আর কি, ডাউরি মানে যৌতুক। যৌতুক প্রদান করাটা একদম কমন একটা বিষয় হয়ে গেছে বর্তমান প্রজন্মের মধ্যে। এই বাংলাদেশের যেই মানে দেশ রয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এটা একদম কমন একটা বিষয় হয়ে গেছে যৌতুক। তো ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি যৌতুক প্রথাটা প্রচলিত। এখানে সেটাই বলছে। এরপরে বলছে দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, অবৈধ প্রথা হওয়া, ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ, যৌতুকের দাবি অব্যাহত থাকে, যদিও এটা অবৈধ, যদিও এটা ইলিগাল। কিন্তু মনে করে একটা ছেলের বিয়ে করাইতে গেলে বলে, আচ্ছা কিভাবে বলে জানো, বলে আচ্ছা ঠিক আছে আমাদের কিছু চাওয়ার দরকার নাই, যদি কন্যার বাপে, যদি মেয়ের বাপে খুশি হয়ে কিছু দেয় তাদের মেয়ে পাইবো, এইভাবে কথাটা বলে। তার মানে ওরা যৌতুক চায় না, এদিকে চায় না ওইদিকে চায়, ঘুরেই চায়। অর্থাৎ যদি কিছু দেয় এটা তো আর আমরা ইউজ করবো না, আপনাদের মেয়ে ইউজ করবে। টেলিভিশন দেখবেন, আমি তো থাকবো অফিসে, আমি কি টেলিভিশন দেখবো, দেখলে আপনার মেয়ে দেখবে। আবার বলি প্লিজ, ওরে ভাই আমি কি সারাক্ষণ বাসায় থাকি নাকি, মাছ মাংস যা যা রাখার এটা তো আপনার মেয়ে ইউজ করবে। এই যে দেখো খাট দেন, এটা কি আমি একা শুইবো, আপনার মেয়ে শুইবে। এই যে ফ্যান দিচ্ছেন, এটা কি আমি বাতাস খাবো, আপনার মেয়ে বাতাস খাইবে। অর্থাৎ একদম শুরু করে চুলা পর্যন্ত, একদম রান্নার যে চুলা পর্যন্ত যৌতুক নেওয়া হয়। আমি ওই দিন দেখলাম এই যে মাছ কাটার যে একটা বটি, এই বটি পর্যন্ত যৌতুক চাইতেছে। চিন্তা করে দেখো, এই এত একটা বর্বর সমাজে আমরা বসবাস করি, যেটার কথা না বললেই নয়। তো এই কথাটা এখানের মধ্যে বলছে, যদিও এটা একদম অবৈধ প্রথা, যদিও এটা তোমার ইলিগাল, এরপরও মানুষের যে একটা নীতি নৈতিকতার অবক্ষয় ঘটেছে। তো এগুলো থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আফটার দ্য ওয়েডিং, বিয়ের পর, ফর এ অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন বিবাহিত কিশোরের জন্য, ইভেন ইফ ইন হার লজ হার সাপোর্টিভ, যদিও তার শ্বশুরবাড়ির লোকজন সহায়ক হয়, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি থাকে, ইন টার্ম অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডবার্থ, সন্তান ধারণ এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, অধিকাংশ কিশোর কিশোরীরা, বিবাহিত কিশোর কিশোরী এবং তাদের পরিবার, আর uninformed or insufficiently informed, অবগত নয় অথবা অল্প পরিমাণে জ্ঞাত থাকে, about reproductive health and contraception. ওকে, প্রজনন স্বাস্থ্য এবং গর্ভনিরোধ বিষয়ে দ্য ম্যাটারনাল মরালিটি রেট ফর অ্যাডোলেসেন্ট, কিশোরীদের মাতৃমৃত্যুর হার ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, জাতীয় অনুপাতে। দেখছো, জাতীয় যে অনুপাত, আমরা মনে করি মেয়েরা বেশি একটা মরে না, কারণ বলবো কিভাবে, ওই যে তাদের খবরটা আমরা বেশি পাই না, সবসময় বলে অমুক বাড়িতে অমুক লোক মারা গেছে, সবসময় এইভাবে মাইকে বলে, কিন্তু মেয়েদের কথাটা ওইভাবে বলে না বলে আমরা জানি না কিন্তু মেয়েরা মারা যায় কিনা। কিন্তু খেয়াল করে দেখবা, বলছে প্রায় ডাবল। স্বাভাবিকভাবে যে মেয়েরা মরে বা নারীরা মারা যায়, স্বাভাবিকভাবে যে নারীরা যে মারা যায়, বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট ধরলাম, সেটা কত পার্সেন্ট মরে স্বাভাবিকভাবে, ধরলাম স্বাভাবিকভাবে 40% মানুষই মারা যায়, মেয়েরা মারা যায় স্বাভাবিকভাবে, এরা মরে। যদি 40% মরে, বলছে তার চেয়েও 20% বেশি, 60% কি মারা যায় গর্ভধারণের সময়। মেয়েদের মৃত্যুটা সবসময় বেশি হয় গর্ভধারণের সময়। ওকে, এই সময় একটু বেশি হয়, আশা করি তোমরা বুঝছো।
হায় হায় রে, আজকের ক্লাস তো বিপদ। আজকের ক্লাসে সবাই বউ খোঁজা শুরু করছে, কেউ জামাই খোঁজা শুরু করছে। আমি তো আজকে আর কন্টিনিউ করতে পারবো না। তাহমিনা মোল্লা আমারে বলতেছে যে স্যার আপনি কি যৌতুক নিবেন, আমি আরো যৌতুক দিব। আমাকে বলছে স্যার আপনি কি বিয়েতে যৌতুক নিবেন না দিবেন। আমি অবশ্যই যৌতুক দিব, কারণ একটা মেয়ের বাবা মা ছোটবেলা থেকে লালন পালন করে আমার জন্য। এই মেয়েটিকে স্টাডি করে আমার জন্য। এই মেয়েটাকে ভরণ পোষণ ফ্যামিলির যত ধরনের সাপোর্ট করে আমার জন্য। সো আমি কেন ওই মেয়েটাকে যৌতুক নেব ওর কাছ থেকে? ওর বাবা তো ওরা যথেষ্ট দিছে, ওর বাবা তো ওরে এমন ভাবে গড়ে তুলছে রাজকন্যার মতো। প্রত্যেকটা মেয়েরই তার বাবার কাছে রাজকন্যা। এই রাজকন্যাদের পেছনে বাবা যেই পরিমাণ অর্থ ব্যয় করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এদের পড়াশোনার জন্য, এদেরকে ভালো একটা কলেজে ভর্তি করার জন্য, ভালো একটা ফ্যামিলি সেট আপ করার জন্য। সো এই মেয়েটা কেন আবার আমাকে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে? সো আমি যৌতুক আরো উল্টা দিব দেনমোহর হিসেবে। দেনমোহর যা আসে সেটাই দিব। সো এই যৌতুক নেওয়াটাকে আমি সবসময় ঘৃণা করি, এটাকে সবসময় ঘৃণা করি, এটাকে অলওয়েজই ঘৃণা করি। কারণ যৌতুক নেওয়া যাবে না। যৌতুক না নিয়ে তুমি ভিক্ষা করো, কেন যৌতুক নিবা তুমি? এখানে তাই বলছে। বলবো স্যার এখানে তো আর ভিক্ষার কথা বলে নাই, বলে না, আমি একটু বাড়াই বললাম আর কি। তো যাই হোক, আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। ঠিক আছে, তো এরপরে আমি তোমাদেরকে বলি, এরপরে আমি চলে যাই এইটুকু পর্যন্ত বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা। এইটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো, আর অল্প একটু রয়েছে, আমি বাকিটা শেষ করে দিব। এটুকু বুঝছো কিনা? একজন আমাকে প্রশ্ন করছে পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা। পালিয়ে বিয়ে করলে অবশ্যই সেটা জায়েজ। আমি বলবো এই জন্যই কারণ ফ্যামিলির উভয়ের অনুমতি নিবা, এরপরে পালাইবা। তোমার বাবার অনুমতি নিবা, তারপরে মায়ের অনুমতি নিবা। ছেলের কারো অনুমতি নেওয়া লাগবে না। ছেলের ক্ষেত্রে সেটা শিথিলযোগ্য। ছেলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারবে। ছেলেদের বাবা মাকে না জানিয়ে ছেলে বিয়ে করতে পারবে, সেটা কোরআন হাদিসের কোনো ইয়ে নাই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে এই মেয়েটাকে লালন পালন করছে বাবা মায়ে, হালকা মায়ের কাছে বলবা মা আজকে তো বিকেল আমি পালাই যাইতেছি, তো মা বলবো আচ্ছা ঠিক আছে, ওই পোশাকটা নাও, ওই ভোরকাটা ব্যাগে নাও, কি কি আছে সকল কিছু ঠিকঠাক মতো নাও, টাকা পয়সা না থাকলে আমার কাছ থেকে নাও। যদি পৃথিবীর সকল মা এই টাইপের হইতো তাহলে কত ভালো হইতো না? মেয়েরা কত সুন্দরে পালাইতো, যে টেনশন মুক্ত ভাবে পালাইতো। কোনো টেনশন নাই, একদম মুক্ত ভাবে পালাইতো। ঠিক আছে পালাও, ইচ্ছা মতো তেরে কানাম পালাইতে থাকো। ওকে, আশা করি এটাও তোমরা বুঝছো। স্যার আটকে গেছে। ধন্যবাদ তোমাদেরকে। আজ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলাম। অবশ্যই এটা কোরআন হাদিসের রেফারেন্স। ছেলেরা কখনো ফ্যামিলি থেকে অনুমতি নিতে হবে না। একটা ছেলে কোনো মেয়েকে ভালো লাগলে যে যাকে ভালো লাগবে সে যেন তাকে বিয়ে করে। একটা ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, যদি মেয়ে রাজি থাকে তাহলে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। এটাই তোমার নিয়ম। একাধারে ওই 13 ভাতারি 14 ভাতারি না 15 ভাতারি কি কি বলে এগুলো আমি জানিও না, এটা হওয়া যাবে না। ওকে, যে যাকে ভালোবাসবা সে তাকে বিয়ে করবা, বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলবা। ওকে, দেরি করবা না তোমরা। স্যার আমি জায়গা কম্পিউটার ক্লাসে আজ কি আর ক্লাস মনোযোগ নাই, খালি সব ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলে যাও। তাহলে আমি পরে চলে যাচ্ছি, হ্যাঁ।
ও আচ্ছা, ওটা আচ্ছা ঠিক আছে। এরপরে আসি 5 নাম্বার অনুচ্ছেদে আসো। যদি কেউ 100 জনের কম হয়ে যাও কিন্তু ভিউ কমে গেলে আমি ক্লাস শেষ করে দিব। 100 জনে থাকো, আমার ভালো লাগে ক্লাস করাইতে। ওকে, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আমি তারপরে আসি, কষ্ট করে তোমাদেরকে বলি। when adolescent girls are fueled out of school either for marriage or work। আচ্ছা আমি ভেঙে ভেঙে বলি। when adolescent girls are fueled out of school, যখন কিশোরীরা স্কুল থেকে ঝরে পড়ে আর কি। হ্যাঁ, মানে ফিউলড হয়ে যায়, স্কুল থেকে ঝরে পড়ে যায়। ফিউলড মানে হচ্ছে ঝরে পড়া। হ্যাঁ, ফিউলড আউট হচ্ছে কি ঝরে পড়া। এটা ফুল আউট থেকে হয়েছে ফিউল আউট। হ্যাঁ, ফুল আউট অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এটার অর্থ হলো ঝরে পড়া, প্রত্যাহার করা আর কি। হ্যাঁ, যখন মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে ইদার ফর ম্যারিজ অর ওয়ার্ক, বিয়ে বা কাজের কারণে, কোনো কাজের কারণে, যেমন বাবা মা গরিব মানুষ থাকলে তেমন মেয়েদেরকে পড়াইতে পারে না, একটা কাজে দিয়ে দেয়। দে অফেন লস দেয়ার মোবিলিটি, তারা পায় তাদের গতিময়তা হারিয়ে ফেলে। আচ্ছা, করোনার কারণে তোমরা অনেকে পড়ার গতি হারিয়ে ফেলছো না? এটা হলো মোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে গতি হারানো, গতি আর কি। মোবাইল মানে কি গতি, মোবিলিটি মানে কি গতিময়তা। এই গতিময়তা অনেকে হারিয়ে ফেলে। এই যে স্কুল থেকে পালাই গেছে, স্কুল থেকে শেষ এই জন্য তার কি গতি হারিয়ে ফেলছে পড়ার প্রতি। দেয়ার প্যারেন্টস অ্যান্ড সোসাইটি স্ট্যাটাস, তাদের বন্ধু এবং সামাজিক অবস্থান। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্ল, কিশোরীদের যাতায়াতের স্বাধীনতা স্বল্পতার কারণে। অলসো কার্টেলস, কার্টেলস মানে হচ্ছে কমে যাওয়া আর কি। লেখো কার্টেলস মানে কি কমে যাওয়া, কমে যায়। কি কমে যায়? দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটিস, তাদের অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ। মোর ওভার, অতিকুন্ত, দে লেক ইনফরমেশন, তাদের তথ্যের অভাব থাকে। অ্যাবাউট হেলথ ইস্যু, স্বাস্থ্য বিষয়ে। অ্যাকর্ডিং টু স্টাডি, এক গবেষণা অনুসারে, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্ট, প্রতি 5 জন কিশোরীর মধ্যে মাত্র 3 জন হ্যাভ ইভেন হেয়ার্ড অফ এসআইভি, এসআইভি সম্পর্কে শুনছে। আচ্ছা, তোমরা সত্য কথা কইবা, তোমরা কি এসআইভি সম্পর্কে শুনছো নি? এসআইভি সম্পর্কে অনেকেই শুনে নাই। কেন স্কুলে এসআইভি নিয়ে তেমন একটা আলোচনা করা হয় না। আচ্ছা, অনেকে এসআইভি সম্পর্কে শুনছো, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওকে, তোমরা একটু কষ্ট করে আবার একটু ধরো, আমি এটা একটু আলোচনা করে দেই তোমাদেরকে। আমরা যেখান থেকে ছিলাম সেখান থেকে একটু ধরো। অলসো কার্টেলস থেকে পড়ছিলাম। দেয়ার ইকোনমিক্স এন্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটি, এটাও পড়ছিলাম। এরপরে ধরো অ্যাকর্ডিং টু এ স্টাডি, এক গবেষণা অনুসারে, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস, প্রায় 5 জনের মধ্যে প্রায় কতজন? 3 জনই এটা সম্পর্কে ধারণা রাখে, এটা আমি পড়ছিলাম। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এবং প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, প্রায় 50 মানে শতকরা 50 জনের বেশি কিশোরীরা। হ্যাঁ, মানে মোর দ্যান যেহেতু বলছে তাহলে 50 জনের বেশি কিশোরীরা আর আন্ডার নারিশড, অপুষ্টিতে ভুগে। আচ্ছা, যাই হোক। অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, এবং রক্ত স্বল্পতায় ভুগে। অ্যানিমিয়া মানে হলো রক্ত স্বল্পতা আর কি, অ্যানিমিয়া। অ্যাডোলেসেন্ট পার্সিয়ালিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, বয়সন্ধিকালের প্রজনন ক্ষমতা বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশে মানে সবচেয়ে বেশি বয়সন্ধিকাল হয় আর কি, বুঝছো নি? দ্য কন্ট্রিবিউশন অফ দ্য টোটাল পার্সিয়ালিটি রেট, বয়সন্ধিকালের প্রজনন ক্ষমতা হারের অবদান। টু দ্য টোটাল পার্সিয়ালিটি রেট, মোট প্রজনন ক্ষমতার হারের। ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। ফ্রম 20.3% ইন 1993, 1993 সালে 20.3% থেকে, তারপর সেটা বেড়ে 24.4% ইন 2007, 2007 সালে সেটা 24.6% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
মোরওভার তাছাড়াও নিওনেটাল মর্টালিটি, নবজাতকের মৃত্যু আর কি, এখানে মর্টালিটি মৃত্যু আর কি, ইজ অ্যানাদার কনসার্ন, আরেকটি উদ্বেগ ফর ইয়ুঙ্গার মাদার্স, অল্প বয়স্ক মায়েদের জন্য। মানে অল্প বয়সে যারা বিয়ে শাদী করে ফেলে এদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ওই সমস্যাটা কি হয়, অল্প বয়সে গর্ভধারণ করলে সন্তান অপুষ্টিতে ভুগে। হ্যাঁ, মানে এটা হলো মাল নিউট্রিশন, যেটাকে বলবে অপুষ্টি আর কি। হ্যাঁ, নিউট্রিশন মানে হলো পুষ্টি। তো এই কারণে এগুলোতে হয়, এবং অনেক ক্ষেত্রে মায়েদের অনেক সমস্যার সৃষ্টি হয়, যেটা আমি বললাম না। যাই হোক, আশা করি এইটুকু পর্যন্ত ভালো মতো বুঝছো। এবার আমরা সর্বশেষ চলে যাচ্ছি, সর্বশেষ স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি। তা আশা করি তোমরা এটা কষ্ট করে বুঝছো ইনশাল্লাহ। পার্সিয়ালিটি মানে হচ্ছে উর্বরতা। ওকে, আর আন্ডার নারিশড মানে হলো অপুষ্টি আর কি, যেটাকে মাল নিউট্রিশন আমরা বলবো, অপুষ্ট আর কি, অপুষ্ট। কারণ ট্রেন মানে হলো হ্রাস করা আর কি, মোবাইলিটি মানে গতিময়তা, এটা তো তোমরা জানো। এরপরে আমরা চলে যাচ্ছি, এটা বুঝছো কি না? আচ্ছা, আমি তারপরে চলে যাব কি না? এরপরে আমি তোমাদেরকে বলে শেষ করে দিচ্ছি, সর্বশেষটা। তোমাদের যদি কারো কথা থাকে, আর একটা কথা হলো শেয়ার একদম কম, যারা যারা শেয়ার করো নাই, আগামী ক্লাসে তোমাদেরকে ক্লাস করতে দেওয়া হবে না। যারা এইভাবে ফ্রি ক্লাসগুলো পেতে চাও, সবগুলো ইংলিশের ক্লাস কষ্ট করে একটু শেয়ার করে দাও, কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। আমি তোমাদের টাইমলাইনে গিয়ে দেখবার কারা কারা শেয়ার করছে এটা আমি দেখতে পাবো, তাদেরকে ক্লাসে সুযোগ দিব, ঠিক আছে? আর কষ্ট করে একটু শেয়ার করে দাও, আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য মোবাইল রিচার্জ রয়েছে। ওকে, আর ভিডিওর উপরে ক্লিক করলে দেখবা আমার একটা পেজ পাবা, ওই পেজে একটু কষ্ট করে লাইক কমেন্ট লাইক বাটনে হিট করে আসবা, একটু লাইক বা ফলো দিয়ে আসবা, একটা পেজ পাবা, এবং আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে পাবা। এই ইউটিউব হচ্ছে অ্যাপেস ইংলিশ লার্নিং হোম। ওকে, অ্যাপেস ইংলিশ অ্যাপেস ইংলিশ লার্নিং হোমের মধ্যে ইউটিউবে সার্চ করলে আমাদের এই ক্লাসগুলো অবশ্যই পাবা। আজানটা শেষ হোক। আচ্ছা, আরাফাত আব্রাহাম বলতে, স্যার পার্টিয়ালিটি এটার মিনিংটা কি? হ্যাঁ, এটার মিনিং হচ্ছে উর্বরতা, উর্বরতা, উর্বরতা। ওকে, উর্বরতা। আইসিটি যারা অনলাইন ক্লাসগুলো আমার পাচ্ছ না, তারা কষ্ট করে এই ইউটিউবে এটা লিখে সার্চ করলে দেখবা আইসিটি সকল ক্লাস পাবা, কষ্ট করে ডাউনলোড করে দেখবা যদি তোমাদের এমবি সমস্যা হয়। আর যদি এমবি থাকে তাহলে ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে নিবা। ওকে, আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক।
আশা করি তোমরা এই বিষয়টা ভালো মতো বুঝছো, ইনশাআল্লাহ আশা করি আরো বুঝবা। ওকে, একজনে প্রশ্ন করছে আন্ডার নারিশড। আন্ডার নারিশড মানে হচ্ছে তোমার অপুষ্টি। অপুষ্টি, অপুষ্টি লিখে রাখো। এরপরে আমি চলে যাচ্ছি, বেশিক্ষণ দেরি করবো না, সময় কম। ওকে, সময় কম, আমি চলে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ, হোয়াই দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ, বয়সন্ধিকালীন কিশোরদের অবস্থা কেমন, ইজ সামওয়াট বেটার, কিছুটা ভালো, মেনি আর ভ্যালনারেবল, অনেকের ঝুঁকিগ্রস্ত, এন্ড ল্যাক দ্য পাওয়ার, তাদের ক্ষমতা কম, টু মেক ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার, অ্যাবাউট দেয়ার ওন লিভ, তাদের নিজেদের জীবনের, মেনি বয়েজ, অনেক ছেলে, হু আর আনএবল টু গো টু স্কুল, তারা স্কুলে যেতে সক্ষম নয়, অর আর আনএমপ্লয়েড, এবং যারা বেকার, রিমেইন আনএওয়্যার, তারা অসচেতন থাকে, অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যু, সামাজিক এবং স্বাস্থ্য বিষয়ে, দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রাউন ইনটু, তারা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অপরাধমূলক কর্মকাণ্ডে, দে আর অলসো মোর লাইকলি, তাদের সম্ভাবনা বেশি, টু গেট এক্সপোজ টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, মাদকদ্রব্য এবং মদের সাথে জড়িয়ে পড়া তাদের একটা অভ্যাস হতে পারে, এটা তারা বেশি হতে পারে। কারা? এটা হইলো ছেলেরা আর কি, যারা ছেলে, এই বয়সন্ধিকালে যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো এই কাজগুলো করে। আমি আবার একটু তোমাদেরকে বলি, আবার একটু তোমাদেরকে জানিয়ে দেই এই স্ট্যান্ডার্ডটা। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ, ছেলেদের অবস্থা কি, বয়সন্ধিকালে ছেলেদের অবস্থাটা কি, ইজ সামওয়াট বেটার, কিছুটা ভালো, মেনি আর ভ্যালনারেবল, অনেকে ঝুঁকিগ্রস্ত হয় বা অনেকে শিকার হয় আর কি, এন্ড ল্যাক দ্য পাওয়ার, তাদের ক্ষমতা একদম ল্যাক, ল্যাক মানে কম আর কি, মানে অনেকে ঝুঁকিগ্রস্ত হয় এই সময়। আশা তোমরা ভেজাল করে ফেলো, মনে করো যে স্যার রাতে আমি ঘুমাই, আমি শুধু স্বপ্নে উল্টা পাল্টা দেখি, তো তুমি স্বপ্নে উল্টা পাল্টা দেখবা না, এই সময়টা তো উল্টা পাল্টা দেখা। হ্যাঁ, রাতের বেলা ঘুমাইতে গেলে তুমি ঘুমাইতে পারো না, কেন ঘুমাইতে পারো না? ওই যে দিনের বেলা যা চিন্তা করো রাতের বেলা তাই হয় তোমার সাথে। তো এই যে এইরকম ক্ষতিগ্রস্ত মানে ফলাফলের সংখ্যা একদম কম, এই ছেলে মেয়েদের সংখ্যা একেবারেই কম। তো এরা একটু কি থাকতে হবে, একটু সচেতন থাকতে হবে, তোমার সাথে কি হচ্ছে, তোমার শরীরের সাথে কি ঘটতেছে, বা তুমি কি কি পরিবর্তন লক্ষ্য করতে পাইতেছ। এখন অনেক ছেলেরা দেখা গেছে অনেক 21, 22, 23 বছর হয়ে যায়, মুখে কোনো গোপ নাই, কোনো দাড়ি নাই। হ্যাঁ, অনেকে চিন্তা করে খাইছে রে ছেলে না মেয়ে, এটা তো আমরা বুঝতেই পারি না, দাড়ি মস্টস কিছুই নাই। তো এটা বয়সন্ধিকাল জনিত অনেকগুলো কারণ এটা হয়ে থাকে, তবে সবার ক্ষেত্রে এটা তা না। অনেকে দেখা গেছে তোমার 13-14 বছরের মধ্যে দেখা গেছে মুখের মধ্যে গোপ দাড়ি উঠে শুরু করে দিয়ে দেয়। তো ওই যে তার যে হরমোন জনিত যে কারণগুলো সেগুলো একটু বেশি, আবার অনেকের এর ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটতে পারে, একটু কমও হতে পারে। সো টেনশন করার কোনো কারণ নাই, এটা হয়। হ্যাঁ, আর এরপরে তুমি স্বপ্ন অনেক কিছু দেখবা, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, বাবা মায়ের সাথে শেয়ার করার দরকার নাই, এটা বয়সন্ধিকালের একটা প্রসেস, এটা বুঝতে হবে তোমাদেরকে। ওকে, আমরা মেয়েরা ভালো আছি, ধন্যবাদ মেয়েদেরকে, ছেলেদেরকে। এরপরে যে কথাটা বলছে তাদেরকে টু মেক এ ডিসিশন, অনেক ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেওয়া, অ্যাবাউট দেয়ার ওন লিভ, তাদের নিজেদের জীবনের, মেনি বয়েজ, অনেক ছেলে, হু আর আনএবল টু গো টু স্কুল, তারা স্কুলে যেতে আনএবল মানে সক্ষম নয়, অর দ্য আনএমপ্লয়েড, এবং যারা বেকার, রিমেইন আনঅ্যাওয়্যার, এবং অসচেতন থাকে, অফ সোশ্যাল অর হেলথ ইস্যু, সামাজিক এবং স্বাস্থ্য বিষয়ে, দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ডাউন ইনটু, তারা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অপরাধমূলক কাজে, দে আর অলসো মোর লাইকলি, তাদের সম্ভাবনা বেশি, টু গেট এক্সপোজ টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, মাদকদ্রব্য গ্রহণ করতে। তোমরা একটু আগে জেনে থাকবা বা জেনে যাবা, গতকালকে বা গত পরশুতে, সম্ভবত গত পরশুতে হতে পারে, একটা মেয়েকে দেখছো মানে কি নির্মম ভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। মেয়েটার মাত্র 9ম শ্রেণীর একজন ছাত্রী, তো ওই রিলেশনশিপ করছিল। আসলে এই সময়টাই তো এরকম, হ্যাঁ এই সময়টা তো একটু বিপদের সময়, মেয়েরা তো রিলেশনশিপ করবেই, মেয়েদের তো মনে হচ্ছে আবেগের সময়। আমি এই 13 থেকে 18 বছরের বয়সটাকে বলতে পারি তোমরা ইমোশনাল এজ, এটা একটা আবেগের সময়, একটা আবেগে অনেক কাজই করে ফেলে অনেকে, আবেগ বেশি তো এদের। তো
তো এই আবেগ বেশি হইলে এরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলে। ভালো মানুষ চিনতে এরা পারে না, ভুল মানুষকে অনেক ক্ষেত্রে চয়েস করে ফেলে। তো এই যে ভুল মানুষকে চয়েস করার ফলে এই যে দেখো সে মেয়েটা, ধরলাম এই একটা মেয়ে, এই মেয়েটা আমি এটাকে যদি ধরে চিত্র করি, যখন সে জীবনে এই লাইনে আইসা একটা ছেলেকে পছন্দ করে, পছন্দ করার ফলে এখন সে কি দেখলো যে না এই ছেলে তো ভালো না, তার মধ্যে সমস্যা আছে। এই সমস্যা থাকার কারণে সে কি করলো, এর থেকে ক্রিয়েট করে সে আরেকটা ছেলেকে চয়েস করলো। ছেলে চয়েসের ক্ষেত্রে অনেকে অনেক সমস্যার মধ্যে বিপাকে পড়তে পারে। যদি সে এর চয়েস করে ফেলে, এলে তার কাছে ভালো লাগছে, তার হাসি ভালো, সারাক্ষণ ভালো লাগে, তো এই যদি ভালো লাগে, তাকে ভালো লাগার ফলে কি হলো, এই যে রাগান্বিত হয়ে গেছে এর উপরে, যা আমি ছিলাম, ওই যে বলে আমি ছিলাম তোমার হ্যাঁ চোখের মনি, কেন তুমি তা বুঝলে না, এই গান আছে না, ঠিক এরকম এরকম ঠিক এখানেও ঠিক তার ব্যতিক্রম না, এখানেও গান ওইটাই। হ্যাঁ, এখানে সারাক্ষণ কাঁদে, কান্নাকাটি করে, হ্যাঁ চলে যাও প্রেমের সমাধি ছেড়ে পাখি যাও চলে যাও, এরকম গান আছে না। তো এ তখন কি করে, রাগান্বিত হওয়ার কারণে যে গতকালকে টাঙ্গাইলের কালীঘাটিতে যে ঘটনাটা ঘটলো, মেয়েটাকে একদম জবাই করে হত্যা করে ফেললো। কি নির্মম মানুষ! তোর সাথে রিলেশন ছিল ঠিক আছে, মেয়েটার জীবনটা নষ্ট করলি কেন? এই মেয়েটা কেন অন্য ছেলের সাথে রিলেশন করে, কেন আমার সাথে করে না? এই জন্য ওই মেয়েটাকে হত্যা করা হয়েছে। তো এই জন্য বলি, তোমরা জীবনের ভুলগুলোকে এমন ভাবে ভুল করবা না যেটা তোমার সারা জীবনটা নষ্ট করে দেয়, ফ্যামিলির স্ট্যাটাস নষ্ট করে দেয়, সামাজিক স্ট্যাটাস নষ্ট করে দেয়। সকল কিছু যদি এইভাবে নষ্ট করে দেয়, তাহলে তোমার আর কিছুই রইলো না। এই পৃথিবীতে একমাত্র মানুষ যত কিছুই করে, কেউ সেলিব্রিটি হওয়ার পাগল, কেউ তোমার ভালো গায়ক হওয়ার পাগল, কেউ ভালো শিক্ষক হওয়ার পাগল, এক একজন এক একটার পাগল। তো কেউ আবার শুধু শুধু রিলেশনশিপের পাগল। সো এই কথাগুলো আমি তোমাদেরকে এই জন্য বললাম, সময় থাকতে সময়ের কাজ করবা, অসময় কখনো সময়ের কাজ করবা না, ঠিক আছে? তো আজকে এটুকু পর্যন্ত থাক, যেহেতু শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আবারও তোমাদের সাথে হাজির হব। ক্লাসটি কেমন লাগলো কষ্ট করে একটু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট গুলো পড়ি। ক্লাসটি কেমন লাগলো কষ্ট করে একটু কমেন্ট করো। এটা সম্ভবত গতকালের ঘটনা, যে একটা নির্মম একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। মেয়েটা মাত্র বই পুস্তক হাতে নিয়ে স্কুলে যাচ্ছিল, এই সময় ছেলেটা এসে ধরে রাস্তার পাশে পরিত্যক্ত একটা বিল্ডিং এর মতো অবস্থা, সেখানে নিয়ে গেল, নিয়ে তাকে ছুরি বের করে মানে ইয়ে করে গলায় পোঁচ দিয়ে একদম গলা আলাদা করে দিল। এই যে একটা নির্মম একটা ঘটনা ঘটে গেল, এটা অবশ্যই আমি আমার চোখে পানি এসেছে এইটা দেখে। কেন এরকম করা হলো? অনেক ক্ষেত্রে মেয়েদের ভুল সিদ্ধান্ত হতেই পারে, ছোট মানুষ, এটাতে তো বললাম আমি ইমোশনাল এজ, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে। তাই বলে কি একটা মেরে ফেলতে হবে? এটাই নিয়ম, এটাই হওয়া উচিত ছিল? এটা কখনো কাম্য না। ঠিক আবার একটা ছেলে এরকম হতাশা হয়ে, যে এত বেশি ভালোবাসছিল একটা মেয়েরে, সে তাকে না পেয়ে হতাশ হয়ে সে কিন্তু সুইসাইড করে ফেলে। তো এটাও তো আমাদের কাম্য না। কেন? তুমি যেখানে সুখী হও, তুমি একটা নিয়ে সুখী হও, তোমাদেরকে তো আমি নিষেধ করি না, কারণ তোমাদের এজটাই হচ্ছে এরকম। তবে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলো, সে ভুলের মাসুল দেওয়া হয়। ভুল করে তোমরা মিষ্টি মিষ্টি কথা ভুল করে জীবনটা নষ্ট করে দাও, সে জীবনটা আর নষ্ট করতে হবে না তোমাদেরকে। সঠিক সিদ্ধান্ত নিবা সঠিক সময়, ঠিক আছে? এটাই বললাম তোমাদের সাথে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আবারও কথা বলবো তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।